মধ্যবিত্ত সংসারে সংসার খরচ থেকে প্রতি মাসে ৫,০০০ টাকা সঞ্চয় করার দারুণ ৭টা উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি তো একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী, জানি সংসারে কত টাকা আয় হয়, আর সেই টাকা থেকে কিভাবে যে সঞ্চয় করতে হয় সত্যি সেটা খুবই কঠিন। যাই হোক, আমি আজকে চেষ্টা করব তোমাদের সামনে অন্তত যাতে সংসারে তোমরা ৫,০০০ টাকা সঞ্চয় করে রাখতে পারো সেরকম ৭টা উপায় তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই সকলকে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার। কি বলো তো, আমি যে পয়েন্টগুলো বলি এগুলো কিন্তু আমি আগে নিজে ভেবে নিই এবং বাস্তবে এগুলো কি অ্যাপ্লাই করা যায় কি না সেটা আগে কিন্তু আমি দেখে নিই, তারপরেই তোমাদেরকে উপায়গুলো বা টপিকগুলো বলার চেষ্টা করি। দেখো, আমি প্রথম উপায়টা বলি, যেটা হচ্ছে সঞ্চিত আয় থেকে খরচের আগে টাকা সঞ্চয় করে রাখা। এটা কিন্তু প্রত্যেকেই করতে পারো। দেখো, সংসারের কার কি সংসারে কেমন আয় সেটা একমাত্র গৃহিণী বা যে ইনকাম করে সে জানে। এবার তাকে চেষ্টা করতে হবে তার টাকার সঞ্চিত আয়, যেটা মানে মোট আয় করে, সেই আয় থেকে প্রথমেই খরচ হওয়ার আগে কিছু টাকা সরিয়ে রাখা। এবার তোমার যেমন আয় তুমি তেমন সরিয়ে রাখো, যার সংসারের আয় যেমন সে সেরকমভাবে প্রথমেই আগে কিছুটা টাকা সরিয়ে রাখো। আর সেই টাকাটা এমন জায়গায় সরিয়ে রাখো যাতে প্রয়োজন ছাড়া যেন খরচ করতে না হয়। তুমি যদি মাসের শুরুতে প্রথমেই ২,০০০ টাকা বা ৫,০০০ টাকা বা ৩,০০০ টাকা যা পারো সেটা তোমার আয়ের থেকে প্রথমেই আগে খরচের আগে সরিয়ে রাখো, তাহলে দেখবে সেই টাকাটা তোমার থেকেই যাবে, তোমার সেটা খরচ হবে না। আর তুমি যদি মনে করো যে খরচ করে ফেলবে তারপরে রাখবে, তাহলে কিন্তু কোনো দিনই সম্ভব হবে না। তাই সবার আগে বলছি যে টাকার তোমার যে আয় সেই আয়ের কিছুটা টাকা খরচের আগে প্রথমেই সরিয়ে রাখো। এবার ২ নম্বর উপায় বলি, যেটা হচ্ছে সংসার খরচে নিয়ন্ত্রণ করা। দেখো, সংসার খরচ নিয়ন্ত্রণ মানে কিন্তু শুধুমাত্র বাজার খরচ বা মুদিখানার খরচের নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে না। তোমার বিদ্যুৎ, জ্বালানি, তোমার বাজার, মুদি বাজার, এমনি যে ছোট ছোট খরচগুলো রয়েছে এবং বড় বড় যে খরচগুলো আছে, অর্থাৎ এগুলো সব মিলিয়েই কিন্তু সংসার খরচ। এই সংসার খরচটাকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। ওই যে তার জন্য তোমাকে পরিকল্পিত বাজেট প্ল্যানিং করে নিতে হবে, কোথায় কী টাকা খরচ করতে হবে সেরকমভাবে তোমাকে লিস্ট রাখতে হবে। তোমার সংসারের বড় বড় খরচ যেমন তুমি হিসেব রাখছো, তেমন তোমাকে চেষ্টা করতে হবে তোমার সংসারের ছোট ছোট খরচগুলোকেও হিসেব রাখা। এইগুলো যদি করতে পারো তাহলেই তুমি তোমার সংসারের খরচ নিয়ন্ত্রণ করতে পারবে। যাই হোক, আমি এবার তৃতীয় উপায় যেটা বলছি, খাদ্যদ্রব্য অযথা নষ্ট না করা। দেখো, বেঁচে থাকতে হলে আমাদেরকে খেতে হবে। এবার এই খাদ্যই যদি আমরা অযথা নষ্ট করি, আর এই খাদ্য কিন্তু জোগাড় করতে টাকার প্রয়োজন হয়, তাই তোমাদেরকে চেষ্টা করতে হবে যে তোমরা যা রান্না করছো সেগুলো যাতে তোমাদের একবেলা লাগলে তোমরা একবেলার মতনই রান্না করবে। যদি তোমরা মনে করো যে তোমাদের এই তরকারিটা থেকে যাচ্ছে, রান্না করেছো থেকে গেছে, পরের বেলায় সেটার সঙ্গে অন্য আরেকটা কিছু যোগ করে সেটাকে অ্যাড করে তোমাদেরকে খেয়ে নিতে হবে। অর্থাৎ নষ্ট করা যাবে না, নষ্ট করলে না খরচটা কিন্তু কখনোই সামলানো সম্ভব হবে না। কারণ খরচ যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে টাকা সঞ্চয় কিন্তু করতে পারবে না। দেখো, আমি 3টে উপায় তোমাদেরকে বললাম, এই 3টে উপায় যদি তোমরা একটু ফলো করতে পারো, প্রতি ক্ষেত্রে অন্তত সব জায়গা থেকে তোমরা যদি 500 টাকা করেও সরাতে পারো, তাহলে দেখা যাবে মাসের শেষে কিন্তু 1,500 টাকা তোমার হাতে চলে আসবে। এবার আমি চতুর্থ উপায় বলি, যেটা হচ্ছে বাড়ির সদস্যদের সহযোগিতা থাকতে হবে। দেখো, তুমি টাকা সঞ্চয় করছো, তুমি টাকা রাখছো, খরচ নিয়ন্ত্রণ করছো, এই সম্পূর্ণটা বাড়ির প্রত্যেকটা সদস্য তোমাকে যেন সহযোগিতা করে এই বিষয়টাতে। যদি প্রত্যেকটা সদস্য তোমাকে সহযোগিতা না করে, তুমি শুধু সঞ্চয় করছো আর আরেকজন হাত খুলে শুধু খরচই করে যাচ্ছে, তাহলে কিন্তু পরিবারে কখনোই টাকা সঞ্চয় করে রাখা সম্ভব হবে না। তেমন তাদেরকেও, তুমিও যেমন সঞ্চয় করছো, তাদেরকেও এটা শেখাতে হবে যে টাকা সঞ্চয় করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব হবে যে মাসের শেষে 5,000 টাকা সঞ্চয় করে রাখা। দেখো, 5,000 টাকার কথা আমি বলছি সঞ্চয় করা, কিন্তু চাইলে তুমি এর থেকেও বেশি সঞ্চয় করে রাখতে পারবে যদি তোমার পরিবারের প্রতিটা সদস্য তোমাকে সাহায্য করে, তাই না?
যাই হোক, আমি এবার তোমাদেরকে পঞ্চম উপায়টা বলি, যেটা হচ্ছে সংসারের আয়ের একাধিক উৎস থাকতে হবে। দেখো, তোমার পরিবারে তোমার হাজবেন্ড শুধু টাকা ইনকাম করে, সেটা দিয়েই তুমি সঞ্চয় করছো আর সেটা দিয়েই সংসার চালাচ্ছ, তাহলে কিন্তু সঞ্চয় করে রাখা সম্ভব হবে না। এটা আমি 5,000 টাকাটা বলেছি, একটা 5,000 টাকাও সঞ্চয় করতে গেলে একটা পরিবারের একজন লোক ইনকাম করলে তা কিন্তু সম্ভব হবে না। আমরা মধ্যবিত্ত ঘরের হাজব্যান্ডরা সাধারণতভাবে অনেক টাকা ইনকাম করে না, সেখান থেকে 5,000 টাকা রাখা খুব চাপ হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে নিজেরাও যাতে কিছু ইনকাম করতে পারো, সেরকম কয়েকটা আয়ের উৎস তোমাদের মধ্যে রাখতে হবে। দেখো, ইনকাম করার জন্য গৃহিণীদের অনেক উপায় আমি অনেক ভিডিওতে বলেছি, তোমরা যদি চাও সেগুলোও দেখতে পারো, আর নিজে যা পারো সেরকম কাজও তুমি করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। এবার তোমাকে একটা কথা বলছি, তোমার কিন্তু আয়টাকে বাড়াতে হবে, অর্থাৎ তোমার মধ্যেও আয়ের উৎস থাকতে হবে। তোমার পরিবারের প্রতিটা আর যে সদস্যগুলো রয়েছে তারা যদি সেরকম হয় উপযুক্ত, তাদের আয় করার দিকটাতে ঝোঁক রাখতে হবে। পরিবারে একজন সদস্যর আয় দিয়ে কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে কিন্তু সংসার চালানো আর সঞ্চয় এটা কখনোই সম্ভব হবে না। এই পরিবারের প্রতিটা সদস্যকে একটু আয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলেই মাসের শেষে 5,000 টাকা সঞ্চয় করা সম্ভব হবে। কারণ এখন জিনিসের যা দাম, একটা মধ্যবিত্ত সংসারে 5,000 টাকা সঞ্চয় করা খুব কিন্তু চাপ। তার জন্য কিন্তু আমি উপায় হিসাবে তোমাদেরকে পরপর অনেক উপায় বললাম। তোমরা এই উপায়গুলো যদি একটু ফলো করতে পারো, তাহলে দেখা যাবে মাসের শেষে তোমরাও কিছুটা টাকা হলেও সঞ্চয় করতে পারবে। যাই হোক, এবার আমি 6 নম্বর উপায়টা বলে দিই, যেটা হচ্ছে সংসারের সঞ্চয় ও খরচের একটা খাতা রাখা দরকার। দেখো, তোমার পরিবারে তোমার হাজব্যান্ড ইনকাম করছো, তুমি ক টাকা ইনকাম করছো, সেটা যেমন হিসেব রাখা দরকার, তেমন তোমার পরিবারের প্রতিটা সদস্যের কি কি খরচ আছে, কি কি খরচ হবে, অর্থাৎ সেদিকেও তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার জন্য একটা খাতা করে নাও, আর সেই খাতায় সমস্ত ডিটেলস যদি থাকে, তাহলে পরিবারের সদস্যও দেখতে পাচ্ছে যে তোমার পরিবারের টাকা এদিক ওদিক উল্টোপাল্টা জায়গা খরচ হচ্ছে না, বা তোমাকে কেউ দোষও দিতে পারবে না তুমি যদি সেই খাতাটা দেখিয়ে দিতে পারো। অর্থাৎ হাতে কলমে হিসেব রাখাটা খুব প্রয়োজন, তাহলেই কিন্তু একটা পরিবারে টাকা সঞ্চয় করা যায়। যাই হোক, এবার আমি 7 নম্বর উপায়টা বলেই ফেলি, যেটা হচ্ছে লোন বা ধার মুক্ত থাকা। দেখবে, যে পরিবারের লোন বা ধার থাকে সেই পরিবারে টাকা সঞ্চয় করা সম্ভব হয় না। তাই তোমাকে চেষ্টা করতে হবে তোমার পরিবারের লোন বা ধার মুক্ত থাকতে হবে। তুমি টাকা সঞ্চয় করছো, নিয়ন্ত্রণ করছো, সমস্ত কিছুই ঠিকঠাক রাখছো, যখন দরকার হলো না কোনো একটা জিনিস, অপ্রয়োজনীয় তোমার দরকার নেই, তোমার পছন্দ হয়ে গেলে তুমি কোনো কিছু না ভেবেই দুম করে কারো কাছ থেকে ধার নিয়ে বা লোন নিয়ে জিনিসটা কিনে ফেললে, তারপরে কিন্তু সেটা দিতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়, আর তখনই কিন্তু সংসারের টাকা সঞ্চয় করা সম্ভব হয় না। তাই তোমাকে চেষ্টা করতে হবে এই লোন বা ধার থেকে তোমাকে দূরে থাকা। দেখো, আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে বললাম, এই 7টা পয়েন্ট, দেখো এগুলো কিন্তু অনেক গৃহিণীরা জানে। সাধারণতভাবে যারা নতুন গৃহিণী তারা কিন্তু এই সম্পর্কে অতটা ধারণা তাদের হয়নি। তারা যদি এই টপিকগুলো শোনে তাহলে কিন্তু তাদের অনেক কাছে আসবে। যাই হোক, দেখো, কথা বলতে বলতে অনেক কাজকর্ম তো করলাম, আর আজকের ভিডিওটা কিন্তু আমি আমার কাজের মধ্যে দিয়েই শুরু করেছি, আর এই কাজের মধ্যে দিয়েই শেষ করব। আর এদিকে দেখো, একটু বিকালের জন্য হালকা পাতলা টিফিন করছিলাম। ছেলে মেয়েকে ওদিকে দুপুরে খেতে দেওয়া হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি, যেহেতু মাঠে গিয়েছিলাম তার জন্য খুব তাড়াতাড়ি খেতে দেওয়া হয়ে গেছে। এবার বিকালের দিকেই ওদের খিদে পেয়ে গেছে, তাই আমি ওদেরকে টিফিন করে দিয়ে একটু বেরিয়েছিলাম, অল্প কিছু কেনাকাটা করব। ওই মেয়ের একটা বোতল কেনার ইচ্ছা আছে, আর ওদিকে ছেলের একটা ফুটবল কিনবো, তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। ছেলে মেয়েকে বাড়িতে খেতে দিয়ে রেখে আমরা একটু বেরিয়ে পড়েছি। যাই হোক, কেনাকাটা শেষ, এবার বাড়ির দিকে রওনা করছি। আর এদিকে দেখো, রাস্তাটা প্রায় অন্ধকার, কি আর বলবো, দুজনে আমরা যাচ্ছি। আমি সামনের দিকেই বসেছিলাম, কেন পিছনে যেহেতু আমি একা, বেশ ঝাঁকুনি লাগে, তাই সামনের দিকে বসেও ভিডিওটাও করছি। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই দেখো, আমার মেয়ে বিরিয়ানি সাজিয়েছে, এর মধ্যে দিয়েই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি।
দিচ্ছি। সকলকে টাটা জানাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতন আসি।